আপনি টেস্ট করেন। আজকে রাতের বেলা আপনি 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 সাহস করেন বুকে দিয়ে যে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে আপনি রাতের বেলা একা ছাড়েন, দেখি সে ঢাকা যাক, হেঁটে হেঁটে একা এই 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 রোড পাড়ি দিয়ে স্টেশন হয়ে যাওয়ার পরে সে রাত 3টার সময় ঢাকা গিয়ে না, আপনি সেফটি ফিল করবেন? আপনি সচেতন পিতা সেফটি ফিল করবেন না। আপনি তো ছেড়ে দিচ্ছেন, আপনার কিছু দরকার নেই, আপনি অনেক উন্নত, আপনি অনেক প্রগতিশীল, আপনি অনেক ব্যক্তি স্বাধীন, আপনি অনেক বেশি প্রযুক্তিমন, আপনি অনেক বেশি এআই জেন, আপনি অনেক স্মার্ট, যেটা আপনার পিতামাতা দাদার জেনারেশন ছিল না। কিন্তু আপনি তো অনিরাপদ। কেন? নিরাপত্তার প্রধান যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন সেটা আপনি ছেড়ে দিয়েছেন। আর দুনিয়াবাসী তাদের স্বার্থকে চরিতার্থ করার জন্যে, তাদের প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্যে যে সিস্টেম বানাইছে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করছেন। সবাই মিলে সোসাইটির মধ্যে ছাপাই পড়ছেন। আপনি কখনো সেখানে নীতি নৈতিকতা, ভালো মন্দ, মুরব্বীদের আদব লেহাজ, আদব কেতা কি জিনিস শেখান নাই, কারণ সোসাইটি সেটা অ্যাকসেপ্ট করে না, এটাকে দাম দেয় না, গুরুত্ব দেয় না। আপনি অপেক্ষা করেন আপনার সন্তান এই কয়েকদিন পরে আপনাকে বলবে তোমাকে আমি টাকা দিতে পারবো না, আমি হিমশিম খাচ্ছি। কথা কি ছিল? আপনার ঘরের চুলায় যদি আগুন জ্বলে, আপনার পিতামাতার ঘরের চুলায় আগুন জ্বলতে হবে। অন্তত আপনার পিতামাতাকে, আপনি ক্ষুধার্ত থেকে আপনার পিতামাকে কি করবেন? খাবার পৌঁছে দিবেন। এটা কথা ছিল, আপনি পাবেন না। কেন? আপনি উন্নতির সোসাইটিতে আসছেন, অথচ আপনি উন্নতির মধ্যে নাই। যেটা কবির মধ্যে বলছিলেন খুব সুন্দর করে, যে ও আন্ধেরা হি ভালে থেকে কদম রাহ পার থে, রোশনি লে আয়ে মন্দির সে বহু দূর হামে। যে আপনি যে উন্নতির কথা বলতেছেন না, আমার এই উন্নতি দরকার নেই। আমার এই উন্নতি ভালো ছিল যখন একটা ছেলে তার পিতার দিকে তাকানোর আগে 10 বার চিন্তা করতো যে আমার পিতা, মায়ের মুখের সামনে কথা বলার আগে চিন্তা করতো আমার মা আমাকে জন্ম দিচ্ছে, কিভাবে তার মুখের উপর কথা বলবো। একটা টিচারকে দেখলে আমি দেখছি আমার পিতা যদি সাইকেল চালিয়ে কোথাও যেতেন, তার প্রাইমারি স্কুলের টিচার আসতেছে, তিনি সাইকেল থেকে নেমে সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন তার টিচার ওই জায়গাটা অতিক্রম করবে, এরপর তিনি সাইকেল চালিয়ে যেতেন। আপনি এটা পাবেন না এখন কোথাও, আছে কোথাও? আপনি বলেন তো, ভার্সিটি টিচারদের কেউ সম্মান করে? প্রত্যেকটা স্টুডেন্ট জানে, যারা ভার্সিটি স্টুডেন্টস জানেন, প্রত্যেকটা স্টুডেন্টস এটা মনে করে যে কোর্সটা শেষ হোক তোকে দেখে নিব, খালি ভাইবাটা পার করি তোকে দেখে নেবো। কেন? টিচার ওই রকম, ও মজলুম। কারণ স্টুডেন্ট টিচারদের সে কি হয়েছে? জালিমের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। কথা খুব বেশি লম্বা করবো না, আমি এটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে যে আপনারা যেটা উন্নতির নামে এই জিনিসটা ছেড়ে দিয়েছেন, আলটিমেট উন্নতি কোথায় ছিল? ওইটার মধ্যে ছিল। আর যেটা অ্যাকসেপ্ট করছে সেটা কি? এটা একটা পাতানো ফাঁদ। আচ্ছা আপনারা বলেন তো, যারা একটু ডিপ স্টাডি করেন, পৃথিবীর সমস্ত ব্যাংকের সম্পদ কোথায় গিয়ে জমা হয়? ফেডারেল রিজার্ভ ব্যাংক। বলেন তো, ফেডারেল রিজার্ভ ব্যাংক সরকারি না বেসরকারি? কেন? এটা একটু চিন্তা করেন, যার চিন্তাশীল আছে চিন্তা করেন তো, পৃথিবীর সমস্ত সম্পদ, ওয়ার্ল্ড মনিটারি সিস্টেম, টাকার মান কত হবে, স্বর্ণের রিজার্ভ কত রাখলে কত টাকা ছাপতে পারবেন, কোন দেশের মুদ্রার মান কি ইত্যাদি যারা সেট আপ করে, পৃথিবীর সেন্ট্রাল একটা কেন্দ্র যারা টাকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, যে টাকা হচ্ছে এই সোসাইটির শক্তি, এই সোসাইটির পাওয়ার হাউস, এই সোসাইটির মাইটোকন্ড্রিয়া, এই সোসাইটির ব্লাড, সেই টাকার মান, সেই টাকার মুদ্রা মান, রিজার্ভ যারা নিয়ন্ত্রণ করে, তারা কেন বেসরকারি ব্যাংক হবে? প্রশ্ন করতে পারেন না কেন? পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণ তাদের হাতে রেখে দিয়েছেন। আপনি যাই করেন নির্ধারণ করবে কারা? কত টাকা ছাপাইতে পারবে নির্ধারণ করবে কারা? কত টাকা ঋণ দিতে পারবে নির্ধারণ করবে কারা? আপনি ভ্যাট ট্যাক্স সরকার বারণ চিন্তা ভাবনা করতেছে কাদের পরামর্শে? 100 টাকা ভরবেন, কত টাকা পাবেন আপনি? 40 টাকা 50 টাকা পাবেন, বাকি টাকা কোথায় চলে যাবে? এই যে আপনারা ট্রেনে টিকিট কেটে অভ্যস্ত, আজ থেকে 3 বছর আগে 4 বছর আগে আপনার ট্রেনের মধ্যে ভ্যাট দেখছেন? এখন দেখেন নাই? 200 টাকা টিকিট কত লাগে? সহজের চার্জ দেওয়ার পর 240 টাকা খরচ হয়। টিকিটের দাম কত? 200 টাকা। কার পকেট থেকে যাচ্ছে? কোথায় যাচ্ছে? আপনি বলবেন যে ভাই এটা তো আমাদের উন্নতির জন্য যাচ্ছে, তাই না? খুব উন্নতি হয়েছে না? পদ্মা সেতুর খরচ কত ছিল? ওই টাকা দিয়ে কয়টা পদ্মা সেতু করা যেত? শেয়ার বাজারে কত হাজার কোটি টাকা লুণ্ঠিত হয়েছে? ওই টাকা দিয়ে কত মানুষকে, কতগুলো প্রাইভেট স্কুল বানানো যাইত? একটা ব্যাংক থেকে একটা ব্যক্তি কত হাজার কোটি টাকা মারছে, সামিট গ্রুপ কত হাজার কোটি টাকা মারছে। এখন তারা কোথাকার বড় ধনী? আমাদের সাবেক একজন ভূমিমন্ত্রী ছিলেন, তার পৃথিবীতে কয়টা বাড়ি খুঁজে পাওয়া গেছে জানেন? কত? না, 365টা বাড়ি পাওয়া গেছে। আপনি বলেন এখানে ময়মনসিংহ শহরে আপনার 65টা বাড়ি আছে, কে আছেন বলেন? আমরা তার মুড়ি দেবো, কিছু টাকা পয়সা দিয়ে পাওয়া যায়। আছেন কেউ? তার পৃথিবীতে কয়টা বাড়ি? 300। লস এঞ্জেলসে, আমেরিকাতে, কুয়েতে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ানো ছিল তার বাড়ি। এটা কার টাকা? ওই যে আপনার ভ্যাটের টাকা। আপনি ভালো থাকার জন্য দিচ্ছেন না তাকে ভ্যাট, আপনাকে ভালো রেখে সে কোথায় চলে গেছে? মামা বাড়ি দিল্লি চলে গেছে। আপনি ভালো আছেন খুব। প্রত্যেকটা মানুষের উপর ঋণ কত আপনারা খেয়াল করছেন কখনো? কত হাজার ডলার ঋণ, চিন্তা করেন নাই? আপনি ভালো থাকার জন্য সোসাইটি বানাইছেন, ভালো থাকার জন্য আপনি আল্লাহকে ছেড়ে দিয়েছেন, ভালো থাকার জন্য আপনি আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছেন। আর আমি আপনাকে বারবার বলতেছি,
খুব মহব্বত করে বলছি, আপনি ভালো নেই এ কথা আপনি নিজেও জানেন, কিন্তু কেন আপনি আল্লাহকে স্বীকার করতে দেন না? তাহলে কেন আপনি নিরাপদ সোসাইটি, দারিদ্র্যমুক্ত সোসাইটি, সন্ত্রাসমুক্ত সোসাইটি, মাদক মুক্ত সে একটা সুন্দর সমাজ আপনি কেন চান না, যে সমাজের মধ্যে এত ইনসাফ থাকবে? আপনারা বলেন তো, বুকে হাত রেখে, একটা রানিং মন্ত্রীর ছেলে যদি অন্যায় করে, আপনার এই সোসাইটির পরিচিত আমি এক্সাম্পল দিতে যাচ্ছি না, কারণ এখানে অনেকে হয়তো থাকবেন তার প্রিয় লোক, আপনারা জানেন রানিং মন্ত্রীর ছেলে যদি অপরাধ করে, আপনি কি আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন? হ্যাঁ পারবেন, প্রতিদিন আপনি থাকবেন না, এভাবে পারবেন, এছাড়া পারবেন না। আমি আপনাকে আর্টের সোসাইটি এক্সাম্পল দিই। ওমর ইবনুল খাত্তাবের সময়ে একটা প্রভিনেন্স ছিল মিশর, পুরো একটা প্রদেশ, মিশর কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক বড়। এত বড় প্রভিনেন্সের গভর্নর ছিল আমর ইবনুল আস, তিনি মিশর বিজয় করছেন। ওমর ইবনুল খাত্তাব তাকে মিশরের গভর্নর বানাইছেন। আমর ইবনুল আসের ছেলে ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার পিছনে পড়ে যাচ্ছিল, যে তার আগে চলে গেছে তাকে সে চাবুক পেটা করে পিছনে ফেলে দিয়েছে, সে পার্সিয়ালিটি করে ফার্স্ট হয়ে গেছে। এই কথা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কানে পৌঁছেছে। তিনি সরাসরি চিঠি লিখছেন আমর ইবনুল আসের কাছে, যে চিঠি পাওয়া মাত্রই তুমি এবং তোমার ছেলে সেন্ট্রাল গভর্নমেন্ট মদিনার কাছে হাজির হবা, তোমাদের বিচার হবে। ওনারা চিঠি পাওয়া মাত্রই সে আমর ইবনুল আস, তার ছেলে ওই মজলুম যে তাকে চাবুক পেটা করে ফেলে দিয়েছিল, সেও আসছে, তিনজন মিলে মদিনার কাছে। আমর ইবনুল আসের ছেলেকে সামনে দাঁড়িয়ে ওমর ইবনুল খাত্তাব বলছেন, আমর ইবনুল আস, কবে থেকে তোমরা মানুষকে গোলাম ভাবা শুরু করছো? অথচ তাদের মারা, তাদের বাবারা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিচ্ছে, ওরা তো স্বাধীন ছিল, কিন্তু তুমি কেন তার সাথে গোলামের মতো বিহেভ করতেছো? এই কথা বলার পরে ওই ফরিয়াদি, ওই মজলুমকে তিনি আনছেন, এনে ওই দেখেন রানিং গভর্নর, যিনি একজন মন্ত্রীর চেয়ে বেশি ক্ষমতা রাখেন প্রশাসনিকভাবে, সেই গভর্নরকে সামনে দাঁড় করিয়ে তার ছেলেকে বলছেন, তুমি তোমার পিঠ উঁচু করো, পিঠ খোলো, পিঠ থেকে কাপড় সরাইছে। এরপর ওই জেনারেল, একজন সাধারণ ফরিয়াদিকে তিনি বলছেন, নাও এবার তুমি গভর্নরের ছেলেকে চাবুক পেটা করো। ওই ছেলে চাবুক পেটা করতে তাকে অজ্ঞান করে ফেলছে। সাহাবী এসে বলছে, আমিরুল মুমিনিন, ও তো মরে যাবে, ওকে ছেড়ে দেন। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব এরপরে নিজের পিঠ খুলে দিয়ে বলতেছেন, তুমি তোমার মনের ঝাল আমার পিঠের উপর মিটাও, যতক্ষণ তোমার মনের ঝাল না মিটবে আমাকে পিটতে থাকো। কারণ কেন? আমার অধীনস্থ একজন কর্মচারী তোমার ছেলে জুলুম করছে, ও অজ্ঞান হয়ে গেছে, ও নিতে পারতেছে না, লোড আমি নিব, তুমি আসো আমার পিঠের উপর চাবুক চালাও। এই আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি অনেকদিন না খেয়ে থাকেন, কেউ আপনার খোঁজ নেয় না, আপনি অনেক সমস্যায় থাকেন, কোনো সরকার এসে আপনার খোঁজ নেয় না, আপনি অনেক কষ্টে জীবনযাপন করেন, কেউ এসে আপনাকে 2 টাকা দিয়ে যায় না। আর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব বলছিল যে ফুরাতের প্রান্তরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি তার জিম্মাদার হব। আপনাকে কেউ বলেনি কখনো? আপনি তাকে ভোট দিয়েছেন, আপনি তাকে নেতা বানাইছেন, আপনি তাকে বড় পজিশনে পাঠাইছেন, সে শেষ একটা কাজ করেছিল, তার বাড়ি থেকে যাওয়ার জন্য মেন রোড থেকে একটা রাস্তা বানিয়েছে, আর আপনি মনে করছেন দেশ খুব উন্নত হয়ে গেছে। সে তার জীবনকে সুন্দর করার জন্য অনেক রুলস রেগুলেশন বানাইছে, আপনি মনে করছেন দেশ সুন্দর হয়েছে, অথচ যাকে আপনি নেতা বানাইছেন সে কখনো খোঁজ নেয় নাই। অথচ আপনি যে সোসাইটি থেকে, আপনার সোসাইটি থেকে আউট করে দিয়েছেন, সেটা যদি ইনপুট করতেন, এমন নেতা তৈরি হইতো, সে বলতো আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সময় একবার দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষ মানে কি? সবাই ভালো খাবার খাইতে পারতেছে না, ভালো পোশাক পরতে পারতেছে না, একজন রানের 1 টুকরা মাংস ভুনা করে আমিরুল মুমিনিনের সামনে আনলেন, এনে বললেন, আমিরুল মুমিনিন, অনেকদিন হয়েছে আপনি তো ভালো খাবার খান না, এইটা একটু খান। আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করতেছেন, তুমি আমার কথা ছাড়ো, বাকিদের কথা বলো, আমার সাধারণ জনগণের অবস্থা কি? তারা কি এই লেভেলের খাবার খাইতে পারতেছে? বলতেছেন না, তারা তো দুর্ভিক্ষের মধ্যে আছে। বলছেন, নিয়ে যাও, জনগণ যে শুকনো রুটি খায় সেটা আমিরুল মুমিনিনের সামনে হাজির করো, জনগণ যে গন্ধযুক্ত চর্বি খায় সেটা আমিরুল মুমিনিনের সামনে নিয়ে আসো, এই গোশত জনগণের মধ্যে বাটোয়ারা করে দাও।